চলতি বছরেই শুরু হতে পারে মেট্রো রেল চলাচল বলছে কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপের কাজ নিয়ে শঙ্কা, ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণই হবে চ্যালেঞ্জ। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আয় করছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। সীমিত পরিসরে চলছে পণ্য খালাস, এগিয়ে চলেছে জেটি, নৌ ও সড়ক নির্মাণ কাজ। মধুপুর, ঘাটাইল ও সখীপুরে সামাজিক বনায়নে অনিয়মের অভিযোগ। প্লট পাচ্ছেন না প্রকৃত অসহায়রা, অভিযোগ অস্বীকার বন বিভাগের। এবং ময়মনসিংহের ত্রিশালে জমে উঠেছে মাছের বাজার, লাভবান হওয়ার প্রত্যাশা চাষিদের। আমদানি কম হওয়ায় বাজারে বেড়েছে দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। মেট্রো রেল প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপের কাজের অগ্রগতি এখন দৃশ্যমান। কর্তৃপক্ষ বলছে এই গতি ব্যাহত না হলে চলতি বছরেই শুরু হবে রেল চলাচল। তবে দ্বিতীয় ধাপের কাজের শুরুতেই শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ফার্মগেট থেকে মতিঝিল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে না পারলে প্রভাব পড়বে প্রকল্পে। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থার কথা বলছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। যানজটে নাকাল নগরবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল, যে স্বপ্ন এখন ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে প্যাকেজ 1-এর কাজ এরই মধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। প্যাকেজ 2-এর কাজ শেষ হয়েছে 22.44%। প্যাকেজ 3-4-এর কাজ শেষ হয়েছে 30.73%। আর প্যাকেজ 5 ও 6-এ রয়েছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ। সেটা কেবল শুরুর পথে, হয়ে গেছে 2.5% কাজ। এছাড়া প্যাকেজ 7-এর কাজ শেষ হয়েছে 5%, আর এখন পর্যন্ত প্যাকেজ 8-এর কাজ শেষ হয়েছে 13%। রাজধানীর উত্তরায় এরই মধ্যে দুটি পিলারের মধ্যে একে একে গার্ডার জোড়া দিয়ে এখন দৃশ্যমান মেট্রো রেলের লাইন। এই গার্ডারের দুপাশে বসবে দুটি রেল লাইন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় একে একে মাথা তুলে দাঁড়াচ্ছে এক একটি পিলার। অন্যদিকে দিয়াবাড়িতে তৈরি আছে গার্ডার। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই এই রুটে চলবে মেট্রো রেল। ভায়াডাকটা যে 1.5 কিলোমিটার শেষ হয়েছে, আস্তে আস্তে এটা হয়তো 60% বা 70% হয়ে যাবে। আমি সেই জায়গাতে কিন্তু রেল লাইন বসাতে থাকবো, যাতে ট্রেনটা আসার পর ট্রেনটা চালু করা যায়। অন্যদিকে দ্বিতীয় ধাপের কাজ গত ডিসেম্বর পর্যন্ত হয়েছে 2.4%। আগারগাঁও থেকে পল্লবী অংশের কাজেই ট্রাফিক ব্যবস্থাপনায় যেখানে নগরবাসীকে হিমশিম খেতে হয়, সেখানে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, মতিঝিলের মতো ব্যস্ততম এলাকায় এই বিশাল কর্মযোগ্য পরিচালনা সংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই সময়টাতে আমাদের যেই নাগরিক দুর্ভোগটা হয় সেটাকে ব্যবস্থাপনা করাটাই একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এটাকে যতটা সহনীয় পর্যায়ে আনা যাবে ততটাই আমরা জনগণ এবং নগরবাসী স্বস্তির মধ্যে আসব। এক্ষেত্রে প্রথম ধাপের কাজের অভিজ্ঞতা থেকে বিকল্প ট্রাফিক প্ল্যানের কথা বলছেন কর্তৃপক্ষ। যতক্ষণ পর্যন্ত আমরা মাটির নিচের কাজগুলি করব, সেই পর্যন্ত শুধু ওই অংশটুকুই উপায় করছি। আমরা এখানে একটা নতুনভাবে একটা ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান করেছি। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী এই অংশের কাজ শেষ হওয়ার কথা 2020 সালের ডিসেম্বর নাগাদ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই আয় করতে শুরু করেছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। সীমিত পরিসরে চলছে পণ্য খালাস কার্যক্রম। এগিয়ে চলেছে জেটি, নৌ ও সড়ক পথের নির্মাণ কাজ। বন্দরের মধ্যে একমাত্র পায়রা সমুদ্র বন্দরটির সবকিছুর নির্মাণ কাজ মাস্টার প্ল্যান অনুযায়ী হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। 3 ধাপে নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরের প্রথম ধাপে স্বল্প মেয়াদের কাজ শেষ করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের প্রধান ফটক, প্রশাসনিক ভবন, নিরাপত্তা ভবন সহ অস্থায়ী জেটি সংলগ্ন রামনাবাদ চ্যানেলের পাশে 48 একর জমির উপর এখন দৃশ্যমান বহু স্থাপনা। প্রথম ধাপে যে কাজগুলি আমাদের হয়েছে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, অফিসার্স ডরমিটরি আছে, স্টাফ ডরমিটরি আছে, ওয়্যারহাউস আছে, তারপর মসজিদ আছে।
এখন চলছে বন্দরটির দ্বিতীয় ধাপে মধ্যমেয়াদী নির্মাণ কাজ, যার মধ্যে আছে বন্দর থেকে কুয়াকাটা বরিশাল মহাসড়ক পর্যন্ত 6 কিলোমিটারের 4 লেনের সংযোগ সড়ক, পণ্য খালাসের জন্য আন্ধারমানিক নদীতে একাধিক অত্যাধুনিক জেটি নির্মাণ, রামনাবাদ চ্যানেলটিতে জাহাজ চলাচলের জন্য নাব্য তৈরির কাজ, এমনটাই জানালেন পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব। এখন আমরা দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছি। এদিকে 7টি মন্ত্রণালয়ের সমন্বয়ে সম্পাদিত হবে অসমাপ্ত বাকি কাজ। তাই প্রকল্পের মেয়াদ বাড়ানো বা অর্থ ব্যয় বাড়ানোর যে কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি। নির্মাণ ব্যয়ের বিষয়ে যে ধরনের কথা বলা হচ্ছে, এটা বাড়ানোর তো প্রশ্নই ওঠে না। এটা একটা নির্ধারিত মাস্টার প্ল্যানের মাধ্যমে এই বন্দরটি বাস্তবায়ন করা হচ্ছে। দ্বিতীয় ধাপে মধ্যমেয়াদী কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 5,000 কোটি টাকা। সীমিত পরিসরে অস্থায়ী জেটির মাধ্যমে এখন পর্যন্ত 27টি জাহাজের পণ্য খালাস করে 69 কোটি টাকা আয় করেছে এ বন্দর। স্থায়ী জেটি নির্মাণ করে সড়কপথ, নৌপথ ও রেলপথে পণ্য খালাসের সুবিধা দিয়ে পূর্ণাঙ্গরূপে বন্দরের কার্যক্রম চালু করলে এটি হবে দেশের সবথেকে জনপ্রিয় বন্দর, এমনটাই মনে করছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, পটুয়াখালী। দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক গতি সঞ্চার করতে এই অঞ্চলের স্থলবন্দর ব্যবহার করে ভারত ও চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৈষম্য দূর করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা রংপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। খালি ভারত নয়, আমাদের এই দিক দিয়ে আমাদের ভুটান, নেপালের পথও রয়েছে। আর ভারতের এই উত্তর পূর্বাংশ, যেটা 7 সিস্টার্স বলে, এই অঞ্চলটার কিন্তু আমাদের একটা উর্বর জায়গা, যেখানে আমরা আমাদের রপ্তানি করতে পারি। আপনারা জানেন আমাদের দেশ থেকে কিন্তু সিমেন্ট রপ্তানি হচ্ছে ভারতে, আমাদের এখান থেকে একটু গ্লাস ভারতে রপ্তানি হচ্ছে। আমাদের আরও অনেক মার্কেট আছে যেটা আমরা এক্সপ্লোর করতে পারি। খুব শীঘ্রই ভারতীয় ব্যবসায়ীদের সাথে একটা মিটিং করবো, আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে। তারা একটা চিঠি আমাকে অলরেডি দিয়েছে। তাদের পক্ষ থেকে সব বাধাগুলো আছে, আমি খুব আশাবাদী যে তাদের সাথে কথা বলে সেটা ওভারকাম করতে পারবো। চট্টগ্রাম বন্দরে পুরো দমে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রাজু। এক কথায় বলার চলে দেশের প্রধানতম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর সবকিছু মিলে একটি সুবর্ণ সময় অতিক্রম করছে। গত একটি বছর বাংলাদেশে যেমন রাজনৈতিক অস্থিরতা ছিল না, ঠিক তেমনি পুরোপুরি আবহাওয়া ছিল অনুকূলে। আমি আরেকটু যদি ব্যাখ্যা দিয়ে বলি, যেমন এই শীত মৌসুমে অন্যান্য বছরগুলিতে দেখা গেছে কুয়াশার জন্য সকালের দিকে বন্দরের কাছে কিছুটা বিঘ্ন ঘটত, কিন্তু এই বছর তা হচ্ছে না। তারপর বলা চলে একটি সুবর্ণ সময়, অর্থাৎ বন্দরের যে কাজকর্ম করা যাচ্ছে, যে কন্টেনার উঠানা বা পণ্য ডেলিভারি, সব ক্ষেত্রে একটি স্বাভাবিকতা বিরাজ করতে, যে কারণে কিন্তু এর প্রবৃদ্ধিও বেড়ে চলেছে। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর ও কন্টেনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে 29 লাখ কন্টেনার বছর প্রতি ছাড়িয়ে গেছে। আবার বলি, যেহেতু নির্বাচন মৌসুম শেষ, আমদানি রপ্তানির পরিমাণও কিন্তু বাড়ছে, যে কারণে কিন্তু বন্দরে জাহাজ আসার পরিমাণে বাড়তেছে। যে আমরা চলতি মাসে শুরুতে দেখেছিলাম চট্টগ্রাম বন্দরে গড়ে জাহাজ ছিল 80টির মতো, কিন্তু আজকে দেখতে পাচ্ছি 86টির মতো জাহাজ রয়েছে চট্টগ্রাম বন্দরে। এই 86টি জাহাজের মধ্যে বন্দরের যে প্রধান 17টি জেটি রয়েছে, সেই 17টি জেটির মধ্যে 16টি জেটিতে জাহাজ অবস্থান করছে এবং সেখান থেকে পুরোদমে পণ্য খালাস চলছে। এর বাইরে বহির্নোঙরে জাহাজ রয়েছে 64টি, আর এই 64টি জাহাজের মধ্যে 38টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে এবং 28টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। তো বন্দরের যেসব জাহাজ রয়েছে আজকে, সে জাহাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্টেনার বাহী জাহাজ রয়েছে 16টা। আপনারা জানেন যে বাংলাদেশে আমদানি রপ্তানি একটি বড় ধরনের কন্টেনার পরিবহনের মাধ্যমে হয়ে থাকে, সেখানে কন্টেনার জাহাজ রয়েছে 16টি এবং কার্গো ভেসেল রয়েছে অন্তত 30টি। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে 60টি এবং সিমেন্ট সারবাহী জাহাজ রয়েছে 6টি এবং সিমেন্ট লিঙ্কের যে সিমেন্টের যে কাঁচামাল সরবরাহ জাহাজ রয়েছে 23টি এবং ওয়েল ট্যাঙ্কার অর্থাৎ জ্বালানি তেলবাহী জাহাজ রয়েছে 60টি। তো প্রতিটি জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে। বহির্নোঙরে যেসব জাহাজ অবস্থান করছে, যে 38টি জাহাজ থেকে পণ্য খালাসের কথা বলছিলাম আমরা, এর মাঝে কিন্তু আমরা সেখানে জেনারেল কার্গো রয়েছে 11টি থেকে পণ্য খালাস চলছে এবং 60টি জাহাজে খাদ্যপণ্যবাহী জাহাজ আসছে বন্দরে, তারপরে 6টি জাহাজ থেকে কিন্তু পণ্য খালাস চলছে। এবার আমি ডেলিভারি প্রক্রিয়ার দিকে আসি। যেহেতু রাজনৈতিক পরিস্থিতি, কোনো অস্থিরতা নেই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই, সেখানে ডেলিভারি প্রক্রিয়া কিন্তু
কিন্তু এগিয়ে চলেছে জোর কদমে। গত 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 4340 কিউস কন্টেনার তারা ডেলিভারি করেছে। এবার আমি কন্টেনার উঠানামার দিকে আসি। কন্টেনার উঠানামার ক্ষেত্রে বলতে হয় গত 1 থেকে 1.5 বছর ধরে চট্টগ্রাম বন্দর কিন্তু গড়ে 7000 7,500 করে প্রতিদিন কন্টেনার উঠানামা করছে। তারা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি আজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডেলিং করেছে 7991 কিউস কন্টেনার। তারা বিভিন্ন জাহাজ থেকে তারা রিসিভ গ্রহণ করেছে 3790 টিউস এবং বিভিন্ন জাহাজ তারা তুলে দিয়েছে 4201 টিউস কন্টেনার। এবার আমি যদি বলি যে আরেকটি কথা বলে, যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানজট থাকে কিংবা অন্য কোনো পরিস্থিতি তখন কিন্তু একটু কন্টেনার জটের আশঙ্কা দেখা দেয়। এই যে কন্টেনার যে আশঙ্কা, সে আশঙ্কাটা এখন নেই বললে চলে। আমরা জানি চট্টগ্রাম বন্দর কিন্তু এখন 49,000 ধারণ ক্ষমতার টিউস কন্টেনার ধারণ ক্ষমতার এই বন্দর, এখন সেখানে কন্টেনার রয়েছে মাত্র 35,000। তো বলা চলে আমদানি রপ্তানি বাণিজ্যকে যে অনুকূলে রাখার জন্য যে ব্যবস্থাগুলি বন্দর কর্তৃপক্ষ নিয়েছে, যে জেটিগুলি নির্মাণ করেছে বা ইয়ার্ডগুলি নির্মাণ করেছে, কন্টেনারগুলি তারা সরিয়ে নিচ্ছে, সেটির কারণে কিন্তু বলা চলে চট্টগ্রাম বন্দরে এখন কন্টেনার জটের কোনো আশঙ্কা নেই। একদিকে যেমন পুরোদমে কন্টেনার উঠানামা চলছে, পণ্য ডেলিভারি চলছে, ঠিক সেইভাবে কিন্তু ডেলিভারি প্রক্রিয়া যে দ্রুতগতির কারণে তেমন কোনো জটও নেই। তো বলা চলে চট্টগ্রাম বন্দর পুরোদমে চলছে এবং বন্দর কর্মকর্তারা আশা করছেন এবার হয়তো তাদের যে সক্ষমতা বৃদ্ধির কারণে কিন্তু তাদের যে প্রবৃদ্ধির হারটি অনেকটা বেড়ে চলবে। তো এক্ষেত্রে জানেন যে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের যে 92% সম্পন্ন হয়ে থাকে এই বন্দর দিয়ে, এবং সে বন্দরকে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে গতিপ্রবাহ, কারণ বছরে প্রায় 40 থেকে 46,000 কোটি টাকা যোগান দিয়ে থাকে এই বন্দর, যেখানে এই বন্দরের সক্ষমতার নির্ভর করে দেশের অর্থনীতি। তো এখন যেহেতু রাজনৈতিক পরিস্থিতি, আবহাওয়া সবকিছু অনুকূল রয়েছে, তার স্বাভাবিক গতিতে চলছে এবং অনেকটা সুবর্ণ সময় অতিক্রম করছে দেশের প্রধানতম সমুদ্র বন্দর এই চট্টগ্রাম বন্দর। তো রাজু, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, গড় আয়ু বৃদ্ধি সহ স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকে সাফল্য অর্জিত হলেও মৌলিক স্বাস্থ্যসেবা না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এ খাতে জনবল সংকট দূর ও যথাযথ সমন্বয় করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলছেন নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শহরের মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। সরকারি হাসপাতালে রোগীদের এমন দীর্ঘ লাইন পরিচিত দৃশ্য। প্রতিটি হাসপাতালেই এমন উপচে পড়া ভিড়ের তুলনায় নেই প্রয়োজনীয় চিকিৎসক। গ্রামে পরিস্থিতি আরো ভয়াবহ। শিশু হাসপাতাল, আমার মেয়েটা 3 দিন ধরে পেশাবও করে না, পায়খানাও করে না, কিন্তু আমি কোনো ডাক্তারের কাছে যাই মুখ পাইতেছি না, কোনো দাঁড়ানো পারতেছি না, আমার বাইর করে দেয়। 12টার পরে তাদের চেম্বার ক্লোজ হয়ে যায়। রোগী যদি ইমার্জেন্সিও থাকে তখন ডাক্তার পাওয়া যায় না। একটা টেস্ট দেওয়া হয়, সেটা কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারের নামে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আপনি এখানে যান, এখানে গেলে টেস্টগুলো পাবেন। যদি সিকিউরিটি পর্যন্ত আমরা পয়সা দিয়ে ঢুকতে হয়, মানে কি আমরা সিস্টারকে ডাক দিলে সে বলতেছে যে আপনি ওটা বন্ধ করেন গা, স্যালাইন বন্ধ করে দেন শিশু। বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকদের পদায়ন ও পদোন্নতির জটিলতা দূর করে জনবল বৃদ্ধি এবং গ্রামে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করাই হবে নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। দৃষ্টি দিতে হবে বেসরকারি স্বাস্থ্য খাতে সেবার মূল্যের লাগাম টানার দিকে। বাড়াতে হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ। যে জনবল আছে সেই জনবলগুলো কিন্তু সঠিকভাবে বিন্যস্ত না। রেফারেল সিস্টেম না থাকার জন্য কিন্তু আমাদের রাজধানীতে চাপ পড়ছে এবং যে রোগীগুলো যে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। যথেষ্ট আইন তৈরি হয়নি। আমরা এখন পর্যন্ত হয়তো যে কত রেট হবে টেস্টগুলোর বা স্বাস্থ্যসেবার, সেই রেটগুলো পর্যন্ত এখনো স্থির হয়নি। এখন আমাদের নতুন পার্লামেন্ট থেকে আমরা সেগুলো চাইব। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরা বলছেন নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অগ্রাধিকার প্রকল্পগুলো আগে বাস্তবায়ন করা হবে। কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে 30টির অধিক ওষুধ পাবে, নার্স থাকবে, স্বাস্থ্য সহকারী থাকবে, ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হেলথ সেন্টারে ডাক্তাররা থাকবে, প্রত্যেকেই তাদের স্ব দায়িত্ব পালন করবে। এটা নিশ্চিত করা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের চ্যালেঞ্জগুলো অনেক, আমরা চ্যালেঞ্জে ভয় পাই না। জনগণের স্বাস্থ্য খাতেও বিরাট আশা আছে, আমাদের দায়িত্ব এই আশা পূরণ করা। আমরা চাই হাসপাতালের যে সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন আরো ভালো হোক, জনগণ ভালো সেবা পাক। মন্ত্রীরা বলছেন বিভিন্ন মেয়াদী কর্মসূচির মাধ্যমে এসডিজির লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়াই হবে সরকারের মূল লক্ষ্য। এই পিরিয়ডে সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্ত্রাস ও জঙ্গিবাদের দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি
অব্যাহত থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন শেখ হাসিনা। এ সময় মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিতে চায় সরকার। আগামী 5 বছরে দেশের প্রবৃদ্ধি 10 ভাগে নেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এবারে নির্বাচনে সরকার গঠন করার পর প্রথমেই জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসেছি এবং এই আয়োজনটা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প এবং কাজ হাতে নিয়েছি, যেটা বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। আমরা চেষ্টা করেছি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেহেতু দায়িত্বটা আপনাদের মূলত সব থেকে বেশি, আর জনপ্রশাসন মন্ত্রণালয় সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়মনসিংহের ত্রিশালে জমে উঠেছে মাছের বাজার। মাছ বাজারের সার্বিক চিত্র তুলে ধরতে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহের ত্রিশালের মাছের আড়তে জমজমাট বেচাকেনা চলছে। এই মুহূর্তে বেচাকেনা প্রায় শেষ পর্যায়ে। আমরা সকাল থেকেই এই মাছের বাজারে আছি। এখানে দেখছি যে ময়মনসিংহের ত্রিশাল, ভালুকা, ময়মনসিংহ সদর সহ বিভিন্ন এলাকা থেকে মাছ চাষিরা এই মাছের বাজারে মাছ নিয়ে এসেছেন এবং সকাল থেকেই বেচাকেনা করেছেন। এই মুহূর্তে প্রায় বেচাকেনা প্রায় শেষ পর্যায়ে। এখানে যারা মাছ নিয়ে এসেছেন আমি তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে মাছ চাষি। তারা জানিয়েছেন যে গত বেশ কয়েকদিন যাবতই এখানে মাছের বাজার ভালো এবং তারা ভালো দাম পাচ্ছেন এবং এই মাছের যে বর্তমান যে বাজার দর, এই বাজার দর যদি অব্যাহত থাকে তাহলে তারা লাভবান হবেন বলে আমাদের জানিয়েছেন। আর এখানে যারা মাছের আড়তদার বা ব্যবসায়ী যারা আছেন তারাও জানিয়েছেন যে বেশ কয়েকদিন যাবত এই মাছের বাজারে মাছের দাম অনেকটাই বেড়েছে, যার কারণে চাষিরা লাভবান হচ্ছেন। আর এই মাছের দাম বাড়ার কারণ হিসাবে যেটি বলছেন যে আসলে শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই মাছের বাজারে মাছ কম আসতে থাকে এবং যে পরিমাণ মাছ আগে এখানে শীত মৌসুমের আগে এই বাজারে আসতো, সেই মাছ অনেকটাই কমে গেছে। এই কারণে চাষিরা বলছেন যে শীতের সময় যদি পুকুরে জাল টান দেওয়া হয় তাহলে মাছের বিভিন্ন ধরনের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে, মাছ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে বড় বড় চাষি যারা এই অঞ্চলের আছেন, যারা মাছ বিক্রি করেন, তারা এই শীতের সময়ে মাছ বিক্রি প্রায় বন্ধ রেখেছেন। যার কারণে বাজারে মাছ কম আসছে এবং মাছের দাম বেশি পাওয়া যাচ্ছে। বিশেষ করে ছোট ছোট চাষি এবং যারা এই যে মাছের যে খামার আছে, যে খামারে যারা এই বোরো ধানের আবাদ করবেন, সেই সমস্ত চাষিরাই শুধু এখন মাছ নিয়ে আসছেন। এছাড়া শুকনো মৌসুম শুরু হওয়ার কারণে খাল, বিল, নদী, নালা শুকিয়ে যাচ্ছে এবং এই শুকিয়ে যাওয়ার কারণেও বেশ মাছ ধরা পড়ছে। সেই অল্প কিছু সংখ্যক মাছ এই বাজারগুলোতে আসছে। আরেকটি বিষয় হচ্ছে যে চাষিরা বলছেন যে বর্তমান যে বাজার দর আছে, এই বাজার দর অব্যাহত থাকলে তারা লাভবান হবেন। তবে তারা একটি বিষয় সরকারের কাছে দাবি জানিয়েছেন যে মাছের খাবারের যে উচ্চ মূল্য, সেই উচ্চ মূল্যের কারণে তারা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হন। সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যেন এই মাছের খাবারের যে উচ্চ মূল্য সেটি নিয়ন্ত্রণে রাখা হয় এবং খাবারের যে মান, সেই মানগুলো যেন নিয়ন্ত্রণে রাখা হয়। এবং বেশ কয়েকজন চাষির সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে বাজারে বর্তমানে যে খাদ্যের কোম্পানি যারা মাছের খাবার বাজারজাত করছে, তার বেশিরভাগ খাবারেরই মান ঠিক থাকে না। বাজারে বেশ কয়েকটি কোম্পানি, অল্প গুটি কয়েক 2টি 3টিতে বা সর্বোচ্চ 5টি পর্যন্ত কোম্পানির কথা তারা বলেছেন যে এই কোম্পানির খাবারের মান ভালো এবং এছাড়া যে আরও 100, 150 বা 50 ধরনের যে কোম্পানির খাবার আছে, সেই মাছের খাবারের গুণগত মান ভালো নয়, যার কারণে তারা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হন। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যেন এই মাছের খাবারের মানটা নিয়ন্ত্রণ করা হয় এবং দামটা নিয়ন্ত্রণে রাখা হয়। এই দুটি বিষয় নিয়ন্ত্রণে থাকলে চাষিরা আরও লাভবান হবেন বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ত্রিশালের মাছের বাজার থেকে সর্বশেষ। ময়মনসিংহের ত্রিশাল থেকে মাছ বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি সহ সার্বিক চিত্র তুলে ধরতে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। যাচ্ছে তার কাছে। রকি, চাঁপাইনবাবগঞ্জ বন্দর দিয়ে স্বাভাবিকভাবেই চলছে আমদানি কার্যক্রম এবং সকাল 10:30টার পর থেকে এখানে পেঁয়াজ এবং বিভিন্ন
পণ্য নিয়ে এখানে ট্রাক আসতে থাকে ইন্ডিয়া থেকে, এবং সেগুলো এখানে পানামায় এসে সেখানে পণ্য খালাস হচ্ছে, এবং তারপর যে কার্যক্রমগুলো সেখান থেকে এগুলো স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 2018 অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ও আদায়ের যে পরিস্থিতি ছিল সেটি ছিল জুলাই মাসের ছিল 37 কোটি টাকা এখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, যেখানে আদায় হয়েছে মাত্র 20 কোটি টাকা। আগস্ট মাসে ছিল 42 কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও সেখানে মাত্র 11 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। সেপ্টেম্বর মাসে 35 কোটি টাকা এখানে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হলেও সেখানে মাত্র 11 কোটি টাকা, এবং অক্টোবর মাসে 34 কোটি টাকা ধরা হলেও সেখানে 13 কোটি টাকা আয় হয়েছিল রাজস্ব, এবং নভেম্বর মাসে 48 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হলেও এই পোর্টে মাত্র 18 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। আর ডিসেম্বর মাসে ছিল সেটি 37 কোটি টাকার লক্ষ্যমাত্রা, এবং সেটি অর্জিত হয়েছিল 15 কোটি টাকা। ক্রমবর্ধমান যে পরিস্থিতি সেটি হচ্ছে লক্ষ্যমাত্রা মোট যেটি 6 মাসে ধরা হয়েছে 2018 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, সেটি 235 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হলেও মাত্র 91 কোটি টাকা রাজস্ব এখানে আদায় হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 143 কোটি টাকা রাজস্ব এখানে কিন্তু সরকার আদায় করতেই ব্যর্থ হয়েছে। তা আসলে এই বন্দরের এই পরিস্থিতির পেছনে আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে পণ্য খালাসের ক্ষেত্রে নানা জটিলতা এবং অবকাঠামোগত নানা অসুবিধা এবং নানা সমস্যায় আসলে তারা এখান থেকে এই বন্দর দিয়ে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। যে আগ্রহটি আসলে ধরে রাখার জন্য এবং আগ্রহটি ফেরাতে এখানে বন্দর কর্তৃপক্ষের যারা রয়েছে মূলত তারা কাজ করছেন। তবে তারা বলছেন যে আগের চেয়ে কিছুটা বেড়েছে, তবে আবারও আগের পর্যায়ে নিয়ে আসতে তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই আমার পেছনেই বন্দরের এখান থেকেই কিন্তু আসলে প্রতিটি ট্রাক একে একে আসছে, এখানে পানামাতে সেগুলো প্রবেশ করছে। সেখান থেকে আসলে পেঁয়াজ এবং এখানে পাথর মূলত এখন দেখতে পাচ্ছি। তবে কিন্তু আমরা আগে এখানে প্রচুর ফল এখানে আসতে দেখতাম, পাশাপাশি বিভিন্ন মশলা জাতীয় পণ্য এখানে আসতে দেখতাম, কিন্তু এবার কিন্তু আমরা সেরকম দেখতে পাচ্ছি না। সব মিলে এই ছিল আমার কাছে বন্দর চাঁপাইনবাবগঞ্জ বন্দর থেকে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের সোনামুর্শিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি সহ সার্বিক চিত্র তুলে ধরতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, শর্টকাটে কোনো উন্নয়ন চায় না সরকার। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য যত কষ্টই হোক সঠিক তথ্য সরবরাহে পরিসংখ্যান ব্যুরোর প্রতি আহ্বানও জানান তিনি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরো আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। এ সময় বিগত 5 বছরের নানা জরিপ ও তার ফলাফল ছাড়াও সরকারের বর্তমান মেয়াদে প্রতিষ্ঠানটির সম্ভাব্য কার্যক্রমের বিবরণ মন্ত্রীর সামনে তুলে ধরে বিবিএস। অনুষ্ঠানে খুব প্রয়োজন না হলে পরিসংখ্যান ব্যুরোর দাপ্তরিক সব কাজ বাংলায় করার জন্য বিবিএস কর্মকর্তাদের নির্দেশনা দেন পরিকল্পনা মন্ত্রী। আপনি যদি গাফিলতির জন্য, অজ্ঞতার জন্য, অহমিকার জন্য কোনো ভুল করে থাকেন, করে ফেলেন বা আমি করি, এটা কিন্তু সুদূর প্রসারী একটা নেতিবাচক প্রক্রিয়া হবে। নেভার টেক শর্টকাট। যে কাজে বিদেশিদের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই, আমার এখানে আমি চাইবো ইংলিশ একটা করতেই হয়, করবেন, কিন্তু প্রিন্সিপাল মূল কাজটা বাংলায় আছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের অনুষ্ঠেয় বিজয় সমাবেশের প্রস্তুতির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। তারা তো বিরোধী দলে থাকবেন বলে অনেকে সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় বিরোধী দল থাকলে তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। তাহলে কি 14 দলীয় ঐক্য থাকবে? ওই 14 দলীয় ঐক্য তো রাজনৈতিক জোট, এর সঙ্গে নির্বাচনী ঐক্যের কোনো এটা ভিন্ন জিনিস। নির্বাচনী জোট আর রাজনৈতিক জোট, এখন মহাজোটের যে মহাজোট নামের যে বৃহত্তর ঐক্য জোট, সেটা কিন্তু নির্বাচনী জোট। 14 দলের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হলো রাজনৈতিক জোট। কাজে রাজনৈতিক জোট আমাদের থাকবেই,
14 দল থাকবে। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য আর এগুলো আলাপ আলোচনা করে হবে। এখন সরকারে তো একদিকে রাজনৈতিক জোটের প্রশ্ন যখন আসে, তখন তো আমরা একসঙ্গেই আছি। এটা তো একটা রাজনৈতিক জোট, আমি সেটা স্মরণ করিয়ে দিতে চাই। সে জোট তো আমরা ভাঙিনি। মেনন ভাই একটি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলেছেন যদি তারা বিরোধী দলে যায় তাহলে এই ঐক্য। এগুলো নিয়ে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, আরও আলাপ আলোচনা হবে। তবে এটা মনে রাখবেন, মহাজোট কিংবা জোটে অথবা 14 দলে কোনো প্রকার টানাপোড়েন নেই। আমরা এটা আমাদের মধ্যে কোনো ব্যাপারে যদি ভুল বুঝাবুঝি থাকে, সেটা আমরা আলাপ আলোচনা করে নিরসন করব। এখানে কোনো প্রকার বিভেদ, কোনো প্রকার ভাঙ্গন, কোনো প্রকার টানাপোড়েন বলতে যা কিছু বোঝায় সেটা আমাদের মধ্যে নেই। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের অনুষ্ঠেয় বিজয় সমাবেশের প্রস্তুতির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে। বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে নিয়োগ দেওয়া হয়েছে খণ্ডকালীন কর্মী। লেখাপড়ার পাশাপাশি খণ্ডকালীন চাকরির অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন কর্মীরা। এ ধরনের খণ্ডকালীন কাজ করার আরও সুযোগ চান তারা। দর্শনার্থীরা বলছেন, নতুনদের সেবা ও কাজের মান স্থায়ী কর্মীদের চেয়ে ভালো। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 600-র বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব স্টলে স্থায়ী কর্মী ছাড়াও 1,500-এর বেশি খণ্ডকালীন কর্মী নিয়োগ দিয়েছেন তারা, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। খণ্ডকালীন কর্মীদের মধ্যে অনেকেই বাণিজ্য মেলার মতো এমন বড় আয়োজনে কাজের অভিজ্ঞতা এই প্রথম। তাই নতুন অভিজ্ঞতাকে তরুণরা কাজে লাগাতে চান ভবিষ্যৎ কর্মজীবনে। পার ডে হিসাবে পে করা হচ্ছে, আমাদেরকে দুপুরে লাঞ্চ দেওয়া হচ্ছে, তারপরে স্ন্যাক্স দিচ্ছে। কোনো কাজ নেই, ব্রেক আসি, তার জন্য কিছু টাকাও আসলো আর আমার টাইমটাও কাটলো। এই জন্য নতুন ও তরুণ কর্মীদের নিয়োগের পর দক্ষতা অর্জনে প্রতিষ্ঠান থেকে স্বল্প মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আমার একটা এক্সপিরিয়েন্সের দরকার ছিল, সামনে যাতে আমি কোনো জব করতে পারি, তার জন্য আমি এই জবটা নেওয়া। আগে ট্রেনিং হয় অনেক, আর এখান থেকে অনেক কিছু শেখার আছে। এই কাজের এক্সপিরিয়েন্সটা দিয়ে আমি পরবর্তীতে আরও কাজ করতে পারবো, এবং আমার একটা এক্সপিরিয়েন্স হলো যেটা আমার ভবিষ্যতে কাজেও লাগবে। মেলায় আসা দর্শনার্থীরা খণ্ডকালীন কর্মীদের সেবায় সন্তুষ্ট। ইয়াঙ্গার এজে যারা আসছেন তারা অনেক মানুষের সাথে কথা বলতে হয়। বাইরের আউটলেটগুলোতে দেখা যায় কাস্টমার থাকে 10 জন, মেলায় সেখানে তাদের প্রায় 500 জনের সাথে কথা বলতে হয়। ফলে টেম্পারমেন্ট ধরে রাখা বা একটা টাইম ওয়াইজ কাজ করা, এই জিনিসটা ইয়াঙ্গার পিপলদের কাছে অনেক ভালো। যথেষ্ট হেল্পফুল এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স দিয়ে কথাবার্তা বলছেন, কোনো সমস্যা হচ্ছে না। এবং এখানে ওনারা কাজ করে ইন ফিউচার ওরা বড় বড় জায়গায় অলরেডি ওরা ঢুকছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে একজন খণ্ডকালীন কর্মী মেলা শেষে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত আয় করবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে চাঁদাবাজি সহ বিভিন্নভাবে অপব্যবহার করায় 5 জনকে আটক করেছে র্যাব 2। এই মুহূর্তে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ইকুইপমেন্টও আমাদের কাছে আছে, সেক্ষেত্রেই যারা এরকম চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভবপর হয়েছে। সেই প্রেক্ষিতে র্যাব 2 কর্তৃক এর আগেও বেশ কয়েকটি সুন্দর অভিযান তারা পরিচালনা করেছে এবং গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে 5 জন ব্যক্তিকে এখানে আটক করা হয়েছে, যারা বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এবং তারা স্বীকার করেছে। এবং তাদের কাছে যে সকল ইলেকট্রনিক গ্যাজেটগুলি যেগুলি আমরা রিকভার করেছি, সেগুলি সব রকমের তথ্য প্রমাণই আমাদের কাছে আছে। 5 ব্যক্তির নাম হচ্ছে ওমর ফারুক, সাব্বির হোসেন, আলামিন, আমিনুল ইসলাম এবং মনির হোসেন। এই 5 জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে যে সকল তথ্য আমরা তাদের কাছ থেকে উদ্ঘাটন করেছি সেগুলি আপনাদেরকে এখন আমরা জানাচ্ছি। ওমর ফারুক খুব একটা চতুর একটি ব্যক্তি। সে নিজেই মাননীয় প্রধানমন্ত্রীর নামে 6টি ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছে, সালমা ওয়াজেদ পুতুলের নামে খুলেছে একটি, এবং বিভিন্ন জাতীয় নেতার নামে 36টি অ্যাকাউন্ট খুলেছে। এখন অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যটি কি? উনি খুলেছেন মাননীয় স্পিকারের নামে খুলেছেন, উনি বিভিন্ন এমপি যারা আছে তাদের নামে খুলেছেন,
বিভিন্ন রকমের দলীয় নেতা যারা আছে, যারা শীর্ষ পর্যায়ে আছে, তাদের নামেও খুলেছেন। এবং এখানে দেখা গিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে 6টি ফেসবুক খুলেছে, সেখানে সাধারণত বিভিন্নভাবে কৌশল তারা নিয়ে থাকে। আসলে প্রতারণার একটা কৌশল, এরা সবসময় একটা প্রতারণাকে আসলে শিল্পতেই পরিণত করে ফেলেছে বলে মনে হচ্ছে। যে এই ফেসবুকগুলিকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সহই দিয়েছে, নাম সেম। এরপরে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন রকমের উন্নয়নের যে সকল চিত্র সেগুলি তারা দিয়ে থাকে, বিভিন্ন রকমের ইনসিডেন্টগুলি সেখানে দিয়ে থাকে। এবং একসময় ওইখানে তাদের একটা নাম্বার দেওয়া থাকে, সেল নাম্বার। সেল নাম্বারটা বেসিক্যালি সে নিজের নাম্বারটাই দেয়, সেল নাম্বারটা দেয় নিজের। এখন যখন এই ফেসবুক অ্যাকাউন্টগুলি যখন বিভিন্ন জায়গায় লোকজন দেখার পরে ডেফিনেটলি অনেকেই আগ্রহ হয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, তাদের হয়তো কোনো সমস্যার কথা বলার জন্য। সেক্ষেত্রে সে নিজে এটা রিসিভ করে ফোনটা, এবং রিসিভ করার পরে আসলে সে তার যে এজেন্ডা যেটা আছে সেটাই সে প্রকাশ পায়। পরবর্তীতে সে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে যখন ফোন করছে, যখন দেখছে যে একজন পুরুষ সেটা ধরছেন, ডেফিনেটলি সবার কাছেই তো আরেকটা আগ্রহ জন্ম নেয় যে উনিটাকে। তখন তারা বলে থাকে যে হ্যাঁ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এই ফেসবুকগুলি আমরা এটা মেনটেন করব, আমরা একটা গ্রুপ আছি এবং আমাদের কাজ হচ্ছে বিভিন্ন রকমের গোয়েন্দা তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, সেগুলিকে তাদের নিজস্ব একটা টিম ওয়ার্ক আছে তার মধ্যে সংগ্রহ করা, সেগুলিকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করা। বিভিন্ন রকমের প্রার্থী যারা আছে, আওয়ামী লীগের বিভিন্ন রকমের নেতা যারা আছে বিভিন্ন পর্যায়ে, তাদের সম্পর্কে আমরা খবর সংগ্রহ করে থাকি এবং সংগ্রহ করে এটা মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য শীর্ষস্থানীয় যারা আছে নেতৃবৃন্দ, তাদেরকে আমরা অবহিত করে থাকি। এবং সেই ক্ষেত্রেই হয় কি, যখন এরকম একটি তথ্য তারা ইন্ডিভিজুয়ালকে দেয় এবং পরবর্তীতে বলে সাধারণত যে ঠিক আছে, আপনারা এর পরবর্তীতে যদি কোনো কিছু দরকার হয় আপনারা ইনবক্স করবেন এবং ইনবক্সে আমরা পরবর্তী আলোচনা করব। ইনফ্যাক্ট এটা হচ্ছিল সিকিউরিটি পারপাসের জন্যই সাধারণত করে, সবসময় তারা সেলফোনে কথা বলতেও চায় না, সেক্ষেত্রে তারা ইনবক্সে পরবর্তী কানেকশনটা করে থাকে। এর মধ্যে দেখা গিয়েছে যে আমরা যে অনেকেই থাকে, কেউ তারা চাকরি দেওয়ার প্রলোভন নিয়েছে যে হ্যাঁ অসুবিধা নেই, আমাদের তো অনেকের সঙ্গে যোগাযোগ আছে, আপনাদের কাছে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবো। ইনফ্যাক্ট এইভাবে তারা বিভিন্ন জনের থেকে তারা টাকা পয়সার ব্যাপারে তারা যোগাযোগ করেছে। এর মধ্যে আরেক রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করছিলেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর শেরেবাংলা নগরে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ মেলার 9ম দিন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। শুভ, প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। তো সকালে শুরু হয়, আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেছি, বিশেষ করে রান্নাবান্নার যে তৈজসপত্রের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে বেশ ভিড় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীদের বেশ আনাগোনা রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, শীতের পোশাকের যে দোকানগুলো সেগুলোতে কিন্তু বেশ ভিড় রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দোকানেও কিন্তু ভিড় রয়েছে। তো বিক্রেতারা বলছেন যেহেতু আজকে বৃহস্পতিবার, সে কারণে বিকেলের দিকে দর্শনার্থীদের আনাগোনা বাড়বে এবং শুক্র এবং আগামী শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেই দিনগুলোতে বেচা বিক্রি বেশ জমে উঠবে। তো দর্শনার্থীদের আনাগোনা এবং বিক্রির বিষয়টি মাথায় রেখে কিন্তু বিক্রেতারা বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছেন। আমরা ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলোতে দেখতে পেয়েছি যে মুঠোফোনের সর্বোচ্চ 55% পর্যন্ত ছাড় দিচ্ছেন বিক্রেতারা। এছাড়া নতুন যে ডিজাইনের যে এসি বলেন, ফ্রিজ বলেন, সবগুলো কিন্তু দর্শনার্থীদের সামনে ডিসপ্লে করা হচ্ছে এবং যার যার সাধ্য এবং পছন্দের বিষয়টি মাথায় রেখেই কিন্তু বিক্রির বিষয়টি নির্ভর করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সকালের শুরুতে বিভিন্ন স্কুল কলেজ যে পড়ুয়া শিক্ষার্থী যারা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন, তারাও কিন্তু বেশ উৎফুল্ল বাণিজ্য মেলায় আসতে পেরে। তো রাজু, বলা চলে যে যেহেতু সকালের শুরু, তারপরে দর্শনার্থীদের বেশ আনাগোনা রয়েছে এবং বিক্রিও বেশ জমে উঠছে। সময়ের সাথে সাথে এই বিক্রি আরও বাড়বে এমনটাই বলছেন বিক্রেতারা। তো বিকেল নাগাদ আর কি বাণিজ্য মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন মেলা কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। পুঁজিবাজারে আসছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই উপলক্ষে গতকাল জমকালো এক রোড শোর আয়োজন করে প্রতিষ্ঠানটি। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত রোড শোতে পুঁজিবাজার বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীরা অংশ নেন। এ সময় ওয়ালটনের চেয়ারম্যান
SM নুরুল আলম রিজভী ও ব্যবস্থাপনা পরিচালক SM আশরাফুল আলম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চলতি বছরেই শুরু হতে পারে মেট্রো রেল চলাচল, বলছে কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপের কাজ নিয়ে শঙ্কা, ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণই হবে চ্যালেঞ্জ। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আয় করছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। সীমিত পরিসরে চলছে পণ্য খালাস, এগিয়ে চলেছে জেটি, নৌ ও সড়ক নির্মাণ কাজ। মধুপুর ও ঘাটাইল ও সখীপুরে সামাজিক বনায়নে অনিয়মের অভিযোগ, প্লট পাচ্ছেন না প্রকৃত অসহায়রা, অভিযোগ অস্বীকার বন বিভাগের। এবং ময়মনসিংহের ত্রিশালে জমে উঠেছে মাছের বাজার, লাভবান হওয়ার প্রত্যাশা চাষিদের। আমদানি কম হওয়ায় বাজারে বেড়েছে দাম। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।